কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাকখালী নদীতে সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 6:30টার দিকে জাহাজের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় বলে স্থানীয়রা জানান। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে জাহাজে থাকা কর্মীরা প্রাথমিকভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্থিতিশীল করে। আগুনে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, উদ্ধার করা হয়েছে 15 জনকে। জাহাজের ইঞ্জিন কক্ষ অথবা বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ধারণা করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচনকে ঘিরে জুলাই যোদ্ধা সহ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে, জনগণ ও সরকার পাশে থাকবে। শনিবার মাদারীপুর সদর উপজেলা মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনের শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি, মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনিয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আপনারা জানেন যে ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে। জনগণ, সরকার পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশব্যাপী প্রচারণা শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ক্যারাভানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি সময় বলেন, গণভোট সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জনগণকে সচেতন করতেই এই ক্যারাভান কর্মসূচি নেওয়া হয়েছে। সচেতন নাগরিক অংশগ্রহণই শক্তিশালী গণতন্ত্রের মূল ভিত্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করে ভোলা জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার। উদ্বোধনের পর ভোটের গাড়ি ক্যারাভান ভোলা জেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ যেন, আমরা জানি যে 100% ভোট কোনোদিনই কাস্ট হয় না, এটা আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু ভোট দিতে চাইবে অথচ দিতে পারবে না, প্রতিনিধি নির্বাচন করতে চাইবে অথচ সেই প্রতিনিধির দেখা পাবে না, এরকম পরিবেশ যেন সৃষ্টি না হয়, এটাই ছিল লক্ষ্য। আমরা আশা করি এবং আপনাদের সহযোগিতা এখানে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলে আমরা চাই একটি নির্বাচন হোক যেটাতে মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে। শরীফ ওসমান হাদির সংগ্রামকে দেশব্যাপী ছড়িয়ে দেয়া এবং তার হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে হাদির বিভিন্ন বক্তব্যের অংশ। সকালে নগরীর সিআরবি, শিরিষতলা, নিউ মার্কেট সহ বিভিন্ন দেয়ালে গ্রাফিতিতে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শরীফ ওসমান হাদি ভাইয়ের আন্দোলনকে জীবিত রাখে এবং তার হত্যার বিচারের দাবিতে আমরা এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করছি। গ্রাফিতিতে ওসমান হাদির বিভিন্ন কোটেশন লেখা হচ্ছে। আমাদের হাদি ভাই গণতন্ত্র বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা বলেন, ভারতীয় যে আগ্রাসন, এটার বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, কণ্ঠস্বর তা বজায় রেখেছেন, সেটা যাতে জনগণ দেখতে পারে। খুব বিস্তরকার যে চাওয়া সেটা ফুটিয়ে তোলে। সেই জায়গা থেকে আমরা তো আর কর্তৃপক্ষ না, আমরা কর্তৃপক্ষের কাছে যেন আমাদের এই ভিতরকার শব্দগুলো তাদের কাছে পৌঁছে, সেটার জন্য এই উদ্যোগ। হাদি হত্যার বিচার চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, তার পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশ হবে সমৃদ্ধ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর 3 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু। সকালে গাজীপুরের শ্রীপুরে মাওনা অবদা মোড়
এলাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক আবু জাফর সরকার, স্কুলের প্রতিষ্ঠাতা রুহুল আমিন স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়ন সহ বিএনপি নেতাকর্মীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ২ আসন মতলব উত্তর, মতলব দক্ষিণ থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর জালাল উদ্দিনের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। সকালে মতলব উত্তর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নিকট থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার, ঝ্যাঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি সহ নেতৃবৃন্দ। থানা থেকে লুণ্ঠিত অবৈধ অস্ত্র নির্বাচনের আগে উদ্ধার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগড়া আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। আজ লোহাগড়া উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রয়োগ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। দেশের সমুদ্র সীমায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের অংশ হিসাবে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাচারকৃত মালামাল সহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। কুতুবদিয়া বহির্নোঙর এলাকা থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত বোট আটক করে। এ সময় বোটটি থেকে ১,০০০ লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে বোটটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে এফবি অঙ্কিতা অন্বেষা নামের বোটটি আটক করা হয়। আটক ব্যক্তিরা অধিক মুনাফার আশায় এসব মালামাল পাচারের কথা স্বীকার করে। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যশোরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। এছাড়া ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলেছে দেরিতে। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়েছে, যা অব্যাহত রয়েছে। আজও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। প্রচণ্ড শীতে আগুন জ্বালিয়ে কিছুটা উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন মানুষ। এদিকে আজও ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়েছে। অন্যান্য ওয়ার্ডেও ঠান্ডাজনিত রোগীর বাড়তি চাপ রয়েছে। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে একই অবস্থা বিরাজ করছে। অধিকাংশ নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত। মাদারীপুরে প্রায় ৮.৫ কোটি টাকা ব্যয়ে কুমার নদের উপর নির্মিত সেতুর কাজ চলছে ধীর গতিতে। কাগজে কলমে ৭০ কাজ দেখানো হলেও অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ডিঙি নৌকা দিয়ে পারাপারে বেড়েছে ভোগান্তি। ক্ষুব্ধ এলাকাবাসী ও যাতায়াতকারীরা। নির্ধারিত সময়ের কাজ শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলছে এলজিইডি। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসিদুর রহমান সর্দারের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সেতু নির্মাণে ধীরগতি, ছোট ডিঙ্গি নৌকায় পারাপার, বেড়েছে ভোগান্তি, অর্থের অপচয় হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ব্যবসা বাণিজ্যের প্রসার আর জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে ২০২২ সালের ১৬ আগস্ট মাদারীপুরের চরমুগরিয়া নয়াচর এলাকায় কুমার নদের উপর একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। ৮,৪৫ লাখ টাকা ব্যয়ে হাসান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করে। ২০২৫ সালের জুনে কাজের মেয়াদ শেষ হয়, কিন্তু এখন হদিস নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। বর্তমানে কাজের অগ্রগতি কাগজে কলমে দেখানো হয় ৭০ অথচ বাস্তবে এটি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আমাদের এই ব্রিজটা অনেক সমস্যা দেখা দিতে, ৩-৪ বছর ধরে ব্রিজটা ভাঙিয়া, ভালো ব্রিজটা ভাঙিয়া থইয়া দিছে, কোনো কাজ কাম করে না। চরমভাবে ক্ষতিগ্রস্ত, যে এখানে আমাদের ব্যবসার এখন বলে নাই বললেই চলে। এখান দিয়ে কোনো যাতায়াত করে না, লোকজন আসে না। একটা রুগীলে চরমুগিরে 2 মিনিটে যাইতে পারি, কিন্তু
এখন যাওয়া লাগে ঘুরিয়া। এই এলাকার মানুষজন যারা আছে সকলেই এদের সমস্যা হইতেছে। সবসময় খাওয়া পাওয়া যায় না, রাতের খাওয়া থাকে না, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তাই আমরা অতি দ্রুত চাই যে সরকারের কাছে যে ব্রিজটা জানি তাড়াতাড়ি পুনরায় ঠিক করার জন্য। দুর্ভোগ কমাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে সেতু নির্মাণ কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে এলজিইডি। আমরা তাদেরকে চিঠি করে দিচ্ছি এবং তাগিদপত্র দিয়েছি, যেটা জুন 26-এ আমাদের শেষ করে দেওয়ার কথা, এবং যারা যদি শেষ না করে তাহলে এটা ব্ল্যাকলিস্ট হয়ে এবং তার জামানত এবং বিল প্রদানের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে আর কি। আমাদের হাতে যেটা এসেছে সেটা হলো যে অ্যাপ্রোচের ডিজাইন সংক্রান্ত ত্রুটি সংশোধন হয়েছে, প্লাস হলো গার্ডারের কাজ চলমান, আর যে স্প্যানটা গার্ডার সম্পূর্ণ হয়েছে। আশা করি দ্রুত, যেহেতু আমাদের প্রজেক্টটা জোনের ভিতরে ক্লোজ, জোনের আগেই এই কাজটা আমরা সমাপ্ত করতে পারবো। সেতুটি চালু হলে চরমুগরিয়া বন্দরের সাথে শিরখারা, দুপখালি, বাহাদুরপুর ও পেয়ারপুর ইউনিয়নের মানুষ সরাসরি যাতায়াত করতে পারবে। এতে সড়ক পথে দূরত্ব কমবে 1.5 কিলোমিটার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে 46 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক বিএনপি নেতা মাসুদ ইব্রাহিম ও জাতীয় পার্টি জেপির প্রার্থী বাবর আলী। প্রার্থীরা আচরণবিধি মেনে স্বল্প সংখ্যক কর্মী সমর্থক নিয়ে নির্বাচন অফিসে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে জেলার 5টি সংসদীয় আসনের বিপরীতে স্বতন্ত্র সহ বিভিন্ন দলের মোট 46 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইলে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 22 জন আহত হয়েছেন। সকালে উপজেলার গুনগ্রাম হরিপুর এলাকায় এক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মোকসেদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে। আহত 22 জনের মধ্যে 10 জনের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত 12 জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ 2 শ্রমিক জহিরুল ইসলাম ও হাসানের লাশ উদ্ধার করেছে ডুবুরির দল। ঘটনার দিন দুপুর থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশ ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পরে তাদের সঙ্গে উদ্ধার অভিযানে নামে স্থানীয় বেসরকারি ডুবুরি দল। ডুবে যাওয়া বাল্কহেডের ইঞ্জিন রুমের তলা থেকে একে একে উদ্ধার করেন নিখোঁজ জহিরুল ও হাসানের লাশ। পরে পাগলা নৌপুলিশের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা SM ফয়েজউদ্দিন জানান, দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চটি আটক করে সদরঘাটে রাখা হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে 11,38,000 টাকা সমমূল্যের কথিত জাল নোট জব্দ করা হয়েছে। এই ঘটনায় জাল টাকা চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একজন পলাতক রয়েছেন। সকালে বান্দরবান পুলিশ সুপার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুর রহমান। এ সময় পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন সিএনজি উদ্ধার করে জব্দ করা হয়। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা সীমান্ত অঞ্চলকে নিরাপদ রুট হিসাবে ব্যবহার করে জাল টাকা সংগ্রহ ও বাজারে ছড়িয়ে দিচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা জাল নোট সরবরাহ ও বিতরণের মূল চেইনের সঙ্গে সরাসরি যুক্ত। বরগুনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বরগুনা সদর উপজেলার 6 নম্বর বুড়িরচর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের গাবতলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। চরকগাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে থেকে নাসির উদ্দিন নান্টু ও জসিম উদ্দিন নামের 2 ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 1000 টাকার মোট 20টি জাল নোট উদ্ধার করা হয়, যার মূল্য 20,000 টাকা। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম বলেন, নাসির উদ্দিন নান্টুর কাছ থেকে 15,000 টাকা ও জসিম উদ্দিনের কাছ থেকে 5,000 টাকা জাল নোট জব্দ করা হয়।
একই পরিবারের নারী, পুরুষ, বৃদ্ধা ও শিশুসহ মোট 14 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। শুক্রবার চুয়াডাঙ্গার দর্শনার কোনো একটি সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশে প্রবেশের পর ওই 14 ভারতীয় নাগরিক দর্শনা বাস স্ট্যান্ডে অবস্থান নেয়। পরে বিষয়টি রাতে জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানার চেষ্টা করে। এরপর পুলিশ, বিজিবি ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে তাদেরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে 58 বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, দেশকে অপসংস্কৃতির হাত থেকে মুক্ত করতে গিয়ে প্রতিবেশী একটি দেশের রোষানলে পড়ে ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। গাজীপুরের টঙ্গীর একটি স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামী টঙ্গী পশ্চিম থানার আমির আনোয়ার হোসেন ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ ও অভিভাবকগণ। সিরাজগঞ্জের তারাশে গণমাধ্যম কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিরাজগঞ্জ জেলার অবস্থা পর্যালোচনা শীর্ষক শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। সকালে তারাশ পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বেসরকারি সংস্থা পরিবর্তনের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে গণমাধ্যম কর্মী, শিক্ষক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি 95 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের 30 বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হয়ে স্মৃতিচারণ, কুশল বিনিময়, আনন্দ উৎসবে মেতে ওঠেন 95 ব্যাচের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই মাসুদের সভাপতিত্বে 95 ব্যাচের শিক্ষার্থী ইসমাইল মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল হক, মোহাম্মদ আব্দুর রহিম, প্রাক্তন শিক্ষক নূর মোহাম্মদ কুতুবুল ইসলাম, মহানন্দ ভৌমিক, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক তানিয়া আক্তার সহ আরও অনেকে। সংবাদ শেষ করব রংপুরের শতবর্ষ পুরাতন একটি গাছের খবর দিয়ে। উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ। শতবর্ষী এই প্রতিষ্ঠানের গর্ব শুধু শিক্ষা নয়, প্রকৃতির এক বিরল বিস্ময়। কলেজ চত্বরে দাঁড়িয়ে থাকা আফ্রিকার দুর্লভ প্রজাতির শতবর্ষী কাইজেলিয়া গাছটি আজ গবেষণা ও সংরক্ষণের দাবিতে নতুন করে আলোচনা এসেছে। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। রংপুর কারমাইকেল কলেজের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই চোখে পড়ে ছায়াঘেরা এক মনোরম সড়ক। একটু সামনে এগোতেই দৃষ্টি আটকে যায় একটি সাইনবোর্ডে। সেখানে লেখা, দাঁড়াও প্রতীকবর, আমার নাম কাইজেলিয়া, আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমাদেরই। সবুজ শ্যামলে ঘেরা এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসের গৌরব আরও বাড়িয়েছে শতবর্ষী কাইজেলিয়া গাছটি। গাছটির আদিনিবাস আফ্রিকার সেনেগালের দক্ষিণাঞ্চলে। আফ্রিকার বাহিরে এই গাছের অস্তিত্ব অত্যন্ত বিরল। এশিয়ার মধ্যে শুধুমাত্র আমাদের কারমাইকেল কলেজেই আছে এবং অন্যান্য জায়গায় আছে, বাট আমাদের কারমাইকেলের মতো এত প্রাচীন বা এত পুরনো না। কাইজেলিয়া গাছের ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে বাদামি রঙের হয়। দেখতে লম্বাটে ও গোলাকার। প্রতিটি ফলের ওজন প্রায় 5 থেকে 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। যদিও ফলটি বিষাক্ত, তবে প্রক্রিয়াজাত করলে রয়েছে অসাধারণ ঔষধি গুণাগুণ। আমরা এটি প্রিজার্ভ করতে পারছি না বা এটার সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন ধরনের মেয়েদের প্রসাধনী তৈরি করা যায় এবং এটা চর্মরোগ থেকে শুরু করে আপনার
ক্যান্সার রোগেরও প্রতিষেধক হতে পারে, তাই এটা নিয়ে গবেষণা করা উচিত। শিক্ষার্থীদের দাবি কাইজেলিয়া গাছ ও এর ফল নিয়ে গবেষণার জন্য কলেজে একটি আধুনিক গবেষণাগার বা ল্যাব স্থাপন করা হোক। একই সঙ্গে গাছটির বংশবিস্তার ও দীর্ঘমেয়াদী সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। বন বিভাগ থেকে শুরু করে যারা এই বিষয়ে দেখাশোনা করেন তাদের কোনো নজরদারি না থাকার কারণে এটা অবহেলায় পড়ে যাচ্ছে। এই ফলের এত উপকার আমরা শুনে আসি বিভিন্ন জায়গায়, কিন্তু এই ফলগুলো দেখি আমরা গাছের নিচে অবাধে বিচরণ করে থাকে। কারমাইকেল কলেজে যে কাইজেলিয়া গাছ রয়েছে সেই গাছটির সঠিক পরিচর্যা করে এবং এর থেকে অন্যান্য গাছের যে গাছ মানে উৎপাদন করা সেটা কিন্তু তারা যেন করে, এই প্রত্যাশা আমাদের থাকবে। বিশেষজ্ঞদের মতে এশিয়া মহাদেশে কাইজেলিয়া গাছ রয়েছে মাত্র 5টি, এর মধ্যে 2টি গাছই রয়েছে রংপুরের এই কারমাইকেল কলেজে, যা এই বিদ্যাপীঠকে এনে দিয়েছে আন্তর্জাতিক গুরুত্ব। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।